নবম অধ্যায় শুরু করা। আমি যদি বলতে পারতাম ধন অর্জন করা আমার কাছে সহজ ছিল, সেটা ভুল বলা হতো। তাই আমি কিভাবে শুরু করব? এই প্রশ্নের উত্তরে আমি প্রতিদিন যে চিন্তাধারার মধ্যে দিয়ে চলি সেই প্রস্তাবই দিই। বড় মাপের কেনাবেচা খুঁজে পাওয়া সত্যিই খুব সোজা। সে ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিতে পারি। এটা অনেকটা বাইক চালানোর মতন। কিছুক্ষণ এদিক ওদিক অনিশ্চিতভাবে চালানোর চেষ্টা করার পর ব্যাপারটা আয়ত্তে আসে। তবে অর্থের ব্যাপারে অবশ্য ওই টাল সামলানোর দৃঢ় নিশ্চিত প্রচেষ্টা সম্পূর্ণ ব্যক্তিগত এক চেষ্টা। জীবনে একটিমাত্র সুবর্ণ সুযোগ খুঁজে বার করার জন্য অসামান্য অর্থগত প্রতিভা থাকা প্রয়োজন। আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যেই এক প্রতিভাধর ব্যক্তি আছে। সমস্যা হচ্ছে যতক্ষণ না সেই আর্থিক প্রতিভাকে জাগানো যায় ততক্ষণ সেটা আমরা বুঝতে পারি না, কারণ সেটা সুপ্ত। আমরা সবাই তো জানি যে আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা দিয়েছে অর্থই সমস্ত অনর্থের মূল। এটা আমাদের এমন এক পেশা শিখতে উৎসাহ দিয়েছে যাতে আমরা অর্থের জন্য কাজ করতে পারি, অথচ অর্থের দ্বারা কিভাবে আমাদের পরিশ্রম করানো যায় তা শেখাতে পারেনি। এটা আমাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করার শিক্ষা দিয়েছে। কারণ যখন আমাদের কর্মজীবন শেষ হবে, কোম্পানি অথবা গভর্নমেন্ট আমাদের ভার নেবে। আসলে আমাদের সন্তানরা, যারা একই ধরনের স্কুলের পাঠ্যক্রমে শিক্ষা পেয়েছে, তাদেরই শেষে এই ব্যয়ভার বহন করতে হয়। পরিশ্রম করে কাজ করো, অর্থ উপার্জন করো, আর খরচ করো, আর কম পড়লে লোকের কাছে টাকা ধার করো। এই উপদেশ এখনও দেওয়া হয়। দুর্ভাগ্যক্রমে পাশ্চাত্য জগতের ৯০% এখনও এতে বিশ্বাসী। কারণ কাজ খুঁজে পাওয়া আর পয়সার জন্য কাজ করা তুলনামূলকভাবে সোজা। আপনি যদি এই লোকেদের একজন না হন, তাহলে আমি আপনাকে নিম্নলিখিত 10টা পদক্ষেপ অনুসরণ করার প্রস্তাব দিতে পারি, যা আপনার আর্থিক প্রতিভাকে জাগিয়ে তুলবে। আমি নিজে আপনাদের সেই পদক্ষেপগুলোর অনুসরণ করেছি। যদি আপনি এর মধ্যে মাত্র কয়েকটা অনুসরণ করতে পারেন, খুবই ভালো। আপনি যদি তা না চান, নিজের মতো করে পদক্ষেপ বেছে নিন। আমি নিশ্চিত যে আপনার নিজের তালিকা তৈরি করার যথেষ্ট ক্ষমতা আছে ও অর্থগত প্রতিভা আছে। আমি যখন পেরুতে ছিলাম, একজন ৪৫ বছর বয়সী সোনার খনি সন্ধানীকে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনি সোনার খনি খুঁজে পাবেন এ বিষয়ে এত নিশ্চিত থাকেন কি করে? তিনি উত্তর দিয়েছিলেন, চারপাশে সর্বত্র সোনা আছে, বেশিরভাগ লোক সেটা দেখার প্রশিক্ষণ পায়নি। আমি বলবো সেটা সত্যি। রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমি একদিনে ৪-৫টা অসাধারণ সম্ভাবনাযুক্ত কেনাবেচার খবর নিয়ে আসতে পারি, যেখানে সাধারণ মানুষ কিছুই পাবে না। এমনকি একই পাড়ায় খোঁজ করলেও ব্যর্থ হবে, কারণ তারা আর্থিক প্রতিভাকে গড়ে তোলার জন্য সময় দেয়নি। আপনার ভগবান প্রদত্ত ক্ষমতাকে জাগিয়ে তোলার জন্য আমি নিম্নলিখিত 10টা পদক্ষেপের প্রস্তাব দিচ্ছি। এই ক্ষমতার উপর শুধু আপনারই নিয়ন্ত্রণ আছে, অন্য কেউ সেটা করতে পারবে না। ১. আমার চাই বাস্তবের থেকেও বড় একটা কারণ, প্রাণশক্তি। আপনি যদি বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করেন তারা ধনী হতে চায় কিনা অথবা আর্থিকভাবে স্বাধীন হতে চায় কিনা, তারা বলবে হ্যাঁ। কিন্তু তারপর বাস্তব দেখা তারা দেখে রাস্তাটা সুদীর্ঘ ও সুউচ্চ। এর থেকে শুধু পয়সার জন্য কাজ করা এবং উদ্ধৃত্ত টাকা ব্রোকারের হাতে দিয়ে দেওয়া সহজতর মনে হয়। আমার একবার এক তরুণীর সাথে দেখা হয়েছিল, যার স্বপ্ন ছিল ইউএসের অলিম্পিক টিমের হয়ে সাঁতার কাটা। বাস্তবে তাকে প্রতিদিন সকাল 4টের সময় উঠে স্কুলে যাওয়ার আগে 3 ঘন্টা সাঁতার কাটতে হতো। সে শনিবার রাত্রিরে তার বন্ধুদের সাথে পার্টি করতে পারত না। তাকে পড়াশোনা করতে হতো আর বাকি সকলের মতন ভালো নম্বর পাওয়ার চেষ্টা করতে হতো। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই অতিমানবিক উচ্ছ্বাসা আর বলিদানের কে তাকে বাধ্য করেছে, ও সহজভাবে উত্তর দিয়েছিল, আমি এটা নিজের জন্য আর যাদের আমি ভালোবাসি তাদের জন্য করি। এই ভালোবাসাই আমাকে সব বাধা আর ত্যাগের উপরে উঠতে সাহায্য করে। একটা কারণ অথবা একটা লক্ষ্য, আমরা কি চাই আর কি চাই না, এই দুই মিলিয়েই তৈরি। যখন লোকেরা আমায় জিজ্ঞাসা করে আমার ধনী হতে চাওয়ার কি কারণ, আমি বিনয়ের সঙ্গে তাদের বলি, এটা একটা গভীর আবেগপ্রবণ চাওয়া আর না চাওয়ার মিশ্রণ। কয়েকটা উদাহরণ দিই। প্রথমে না চাওয়াগুলো, কারণ সেগুলোই চাওয়া সৃষ্টি করেছে। আমি সারা জীবন কাজ করতে চাইনি। বাবা মা যা আকুলভাবে কামনা করেছিলেন, কিন্তু তা আমি চাইনি। যেমন চাকরির সুনিশ্চয়তা আর মফস্বলে একটা বাড়ি। আমি একজন কর্মচারী হতে চাইনি। আমার বাবা কখনো আমার ফুটবল ম্যাচ দেখতে পেতেন না, কারণ তিনি তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। এটা আমি মোটেই পছন্দ করতাম না। আমার বাবা সারা জীবন এত পরিশ্রম করার পর যখন মারা গেলেন, সরকার তার কষ্ট করে অর্জিত অনেকটা অর্থ নিয়ে নিল। এটাও আমি ঘৃণা করতাম। তিনি এত পরিশ্রম করে কাজ করে উপার্জিত টাকা কোনো ওয়ারিসকে দিয়ে যেতে পারেননি। কিন্তু ধনীরা তা করে না। তারা পরিশ্রম করে কাজ করে এবং তার ছেলেমেয়েদের সেটা দিয়ে যায়। এখন চাওয়াগুলোর কথা বলি।
আমি পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর জন্য মুক্ত হতে চাই এবং যে ধরনের জীবনযাত্রা আমি ভালোবাসি সেই রকম করে বাঁচতে চাই। আমি অল্প বয়সেই এটা করতে চাই। সোজা কথায় আমি মুক্ত হতে চাই। আমি আমার জীবন এবং আমার সময়ের উপর নিয়ন্ত্রণ চাই। আমি পয়সাকে আমার জন্য কাজ করাতে চাই। এগুলো আমার সুগভীর অনুভূতিগত কারণ। আপনারগুলো কি? যদি সেগুলো যথেষ্ট দৃঢ় না হয়, তাহলে আপনার সামনে বাস্তবিকতা আপনার কারণের চেয়ে বড় হয়ে যেতে পারে। আমি অর্থ হারিয়েছি এবং বহুবার আমার ক্ষতি হয়েছে, কিন্তু এই গভীর আবেগময় কারণগুলো আমাকে আবার উঠে দাঁড় করিয়েছে এবং সামনে এগিয়ে নিয়ে গেছে। আমি 40 বছরের মধ্যে মুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমার 47 বছর বয়স লেগেছিল মুক্ত হতে, এবং তার সঙ্গে আমার অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছিল। যেমন আমি বলেছি যে আমি যদি বলতে পারতাম এটা সহজ, তবে এটা ছিল না, তাই বলে শক্তও ছিল না। কিন্তু কোনো দৃঢ় কারণ বা উদ্দেশ্য না থাকলে জীবনের যে কোনো জিনিসই শক্ত মনে হয়। আপনার যদি কোনো দৃঢ় কারণ না থাকে, তাহলে আরও বেশি এগোনো অর্থহীন। এটা খুব ভারী কাজ বলে মনে হতে পারে। 2. আমি প্রতিদিন বেছে নিই। মনোনয়ন করার ক্ষমতা। স্বাধীন দেশে বসবাস করার এটাই প্রধান কারণ। আমার চাই মনোনয়ন করার ক্ষমতা। আর্থিকভাবে প্রতিটি ডলার হাতে পাওয়া মাত্র আমরা মনোনয়নের ক্ষমতা অর্জন করি। অর্থাৎ ভবিষ্যতে আমরা ধনী, গরিব, মধ্যবিত্ত কোন শ্রেণীর হব, সেটা খুঁজে নেওয়ার অভ্যাস অর্জন করি। আমাদের খরচ করার অভ্যাস আমাদের ব্যক্তিত্ব প্রতিফলিত করে। স্বাভাবিকভাবেই গরিব লোকেদের খরচ করার অভ্যাসও কম। আমি যখন ছোট ছিলাম, আমার একটি সুবিধা ছিল, আমি মনোপলি খেলতে ভালোবাসতাম। কেউ আমাকে বলেনি যে মনোপলি শুধু বাচ্চাদের জন্য, তাই আমি খেলাটা পূর্ণবয়স্ক হিসাবেও খেলেছি। আমার একজন ধনবান বাবা ছিলেন, যিনি আমাকে শেখাতে চেয়েছিলেন যে কিভাবে আমাকে সত্যিকারের সম্পত্তি সংগ্রহ করতে হবে। আমার প্রিয় বন্ধু মাইককেও একটা সম্পত্তির তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু তাকে বেছে নিতে হয়েছিল এটা কিভাবে রাখা যায় সেটা শেখার উপায়। অনেক ধনী পরিবার পরবর্তী জন্মকে ভালো তত্ত্বাবধায়ক প্রশিক্ষণ দেওয়া হয় না। বেশিরভাগ লোক ধনী না হওয়াই বেছে নেয়। 90% জনতার কাছে ধনী হওয়া ভীষণ ঝামেলার ব্যাপার, তাই তারা এইসব কথা আবিষ্কার করে। আমার অর্থের আগ্রহ নেই, অথবা কখনো ধনী হব না, অথবা আমাকে দুশ্চিন্তা করতে হবে না, আমি এখনও তরুণ আছি, অথবা যখন আমার কিছু পয়সা হবে তখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, অথবা আমার স্বামী স্ত্রী আমাদের আর্থিক দিকটা সামলায়। এই বাক্যগুলোর সমস্যা হচ্ছে, যারা এভাবে চিন্তা করা বেছে নিয়েছে তারা দুটো জিনিস থেকে বঞ্চিত থাকে। প্রথম হচ্ছে আপনার অমূল্য সম্পদ, সময় আর শেখার সুযোগ। অর্থাভাব কখনোই না শেখার অজুহাত হয়ে ওঠা উচিত নয়। আমাদের সময় ও অর্থের কিভাবে সদ্ব্যবহার করব, কি শিখব প্রতিদিন, সেই সব বিকল্প বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। একেই বলে বেছে নেওয়ার ক্ষমতা। বেছে নেওয়ার বা মনোনয়নের সুযোগ আমরা সবাই পাই। আমি ধনী হওয়া বেছে নিয়েছি। প্রতিদিন এই সিদ্ধান্তই বেছে নিন। প্রথমে শিক্ষায় বিনিয়োগ করুন। বাস্তবে সত্যিকারের একটা মাত্র সম্পত্তি আপনার আছে, তা হলো আপনার বুদ্ধি। এটা হলো সবথেকে ক্ষমতাশালী অস্ত্র, যার উপর আমরা কর্তৃত্ব করতে পারি। যেমন আমি মনোনীত করার ক্ষমতা সম্পর্কে বলেছি, বয়স বুদ্ধির সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই মনোনয়নের সুযোগ পাই। আপনি সারাদিন এমটিভি দেখতে পারেন, অথবা গল্ফ ম্যাগাজিন পড়তে পারেন, অথবা কোনো মৃৎশিল্প শেখার ক্লাসে যেতে পারেন, বা বেছে নিতে পারেন আর্থিক পরিকল্পনার ক্লাস। আপনি নিজে বেছে নিন। বেশিরভাগ লোক সরলভাবে বিনিয়োগ করে, বিনিয়োগ সম্বন্ধে শিক্ষা লাভে বিনিয়োগ করে না। আমার এক ধনী বান্ধবীর বাড়িতে একবার সম্পত্তি চুরি হয়ে গিয়েছিল। চোরেরা তার টিভি, ভিসিআর নিয়ে গিয়েছিল, অথচ উনি যে বইগুলো পড়তেন সেগুলো ছেড়ে গিয়েছিল। কাজেই আমরা সবাই মনোনয়ন করতে পারি। আবার 90% লোকেরা টিভি কেনে, আর মাত্র 10% ব্যবসার বই বা বিনিয়োগের বিষয়ের রেকর্ড কেনে। তাহলে আমি কি করি? আমি আলোচনা সভায় যাই। এই সভা অন্তত 2 দিন যাবৎ চললে আমার ভালো লাগে, কারণ আমি ওই বিষয়বস্তুতে চিন্তামগ্ন হয়ে যেতে পছন্দ করি। 1973 সালে আমি টিভিতে দেখেছিলাম, এক ভদ্রলোক 3 দিনের একটা আলোচনা সভার বিজ্ঞাপন দিয়েছিল। বিষয়টা ছিল কিছু না দিয়ে কি করে একটা রিয়েল এস্টেট কেনা যায়। $385 খরচ করে সেই পাঠ্যক্রমের সাহায্যে আমি কম করেও $2 মিলিয়ন হয়তো বা তারও বেশি রোজগার করেছি। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল, এটা আমায় নতুন একটা পথের সন্ধান দিয়েছে। ওই একটা পাঠ্যক্রমে অংশগ্রহণের ফলে আমাকে বাকি জীবন কোনো কাজ করতে হয়নি। প্রতি বছর আমি কমপক্ষে এইরকম 2টো পাঠ্যক্রমে যোগ দিই। আমি অডিও টেপ খুব পছন্দ করি, কারণ আমি দ্রুত সেটা বিপরীত দিকে ঘোরাতে পারি। আমি পিটার লিঞ্চের টেপ শুনেছিলাম। উনি এমন একটা কিছু বলেছিলেন যার সাথে আমি একেবারেই একমত নই,
কিন্তু ঔদ্ধত সমালোচক হওয়ার বদলে আমি শুধু রিওয়াইন্ড বোতামটা টিপে দিয়েছিলাম। আমি টেপের সেই 5 মিনিটের অংশটুকু অন্ততপক্ষে 20 বার শুনেছিলাম, হয়তো আরও বেশি বার। কিন্তু খোলা মন নিয়ে শুনতে শুনতে বুঝতে পারলাম উনি কী বলছেন এবং কেন বলছেন। এটা আমার কাছে এক জাদুর মতো ছিল। আমার মনে হচ্ছিল আমাদের সময়কার একজন সবথেকে বড় বিনিয়োগকারীর একটা দৃষ্টিভঙ্গি যেন স্পষ্ট দেখতে পেলাম। তার শিক্ষার বিশাল সম্ভার এবং অভিজ্ঞতা থেকে আমি অসাধারণ গভীরতা আর অন্তর্দৃষ্টি লাভ করেছিলাম। ফলে আমি আগে যেভাবে চিন্তা করতাম সেই পুরনো পন্থাও আমার জানা আছে, আর ওই একই সমস্যা বা পরিস্থিতি পিটার কিভাবে দেখবে তাও আমার জানা আছে। আমার একটার বদলে দুটো চিন্তাধারা আছে, অর্থাৎ একটা সমস্যা বা ধারাকে বিশ্লেষণ করার একাধিক উপায় আছে এবং সেটা অমূল্য। আজ আমি প্রায়ই বলি, এক্ষেত্রে পিটার লিঞ্চ, ডোনাল্ড ট্রাম্প অথবা ওয়ারেন বুফে অথবা জর্জ সোরোস কী করতেন? তাদের বিশাল মনোশক্তির ক্ষমতাকে উপলব্ধি করার একটাই পথ ছিল, আর সেটা হলো বিনীতভাবে তাদের বক্তব্য শোনা। উদ্ধত অথবা সমালোচক ব্যক্তিদের প্রায়শই আত্মসম্মানবোধ কম থাকে এবং তারা ঝুঁকি হতে ভয় পায়। আপনি যদি নতুন কিছু শেখেন, তাহলে আপনি যা শিখেছেন তা পুরোপুরি বোঝার জন্য আপনার কিছু ভুল করাও স্বাভাবিক। আপনি যদি এতদূর পড়ে থাকেন, তাহলে ঔদ্ধত্য আপনার সমস্যা নয়। উদ্ধত লোকেরা খুব কমই পড়ে অথবা টেপ কেনে। কেনই বা তারা তা করবে? তারাই তো বিশ্বের কেন্দ্রস্বরূপ। প্রচুর বুদ্ধিমান লোক আছে যারা নিজেদের ভাবনাচিন্তার সঙ্গে নতুন ভাবনাধারার দ্বন্দ্ব দেখলে তর্ক করে অথবা আত্মপক্ষ সমর্থনে কথা বলে। এক্ষেত্রে তাদের তথাকথিত বুদ্ধির ঔদ্ধত্যের সাথে মিলে অজ্ঞতার সমান হয়। আমরা প্রত্যেকেই এরকম লোকেদের জানি যারা উচ্চশিক্ষিত, অথবা তারা বিশ্বাস করে যে তারা বুদ্ধিমান, কিন্তু তাদের ব্যালেন্স শিট অন্যরকম ছবি দেখায়। একজন সত্যিকারের বুদ্ধিমান লোক নতুন ভাবনাকে স্বাগত জানায়, কারণ নতুন ভাবনা আগের সঞ্চিত ভাবনায় অভিনব যোগদান করতে পারে। শোনা কথা বলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা যদি সত্যি না হতো, তাহলে ভগবান আমাদের দুটো কান আর শুধু একটা মুখ দিতেন না। বেশিরভাগ লোক তাদের মুখ দিয়ে চিন্তা করে, নতুন ভাবনা আর সম্ভাবনাগুলিকে স্বীকার করে নিতে পারে না। তারা প্রশ্ন করার বদলে তর্ক করে। আমি আমার অর্থের বিষয়ে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি রাখি। আমি তাড়াতাড়ি ধনী হও মানসিকতায় বিশ্বাস করি না, যা বেশিরভাগ লটারি খেলোয়াড় আর ক্যাসিনো জুয়ারিরা করে। আমার স্টক কম বেশি হয়, তবে আমি শিক্ষার বৃদ্ধিতে বিশ্বাসী। অনেক কিছু শিখতে থাকি। আপনি যদি এরোপ্লেন চালাতে চান, তাহলে আপনাকে আমি প্রথমে এরোপ্লেন চালানোর শিক্ষা নিতে উপদেশ দেব। যারা স্টক বা রিয়েল এস্টেট কেনে অথচ তাদের মহামূল্য সম্পত্তি মস্তিষ্কে কখনো বিনিয়োগ করে না, তাদের দেখে আমি অবাক হই। যেহেতু আপনি একটা কি দুটো বাড়ি কিনেছেন, তার মানে এই নয় যে আপনি রিয়েল এস্টেটের বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। ৩. সাবধানে বন্ধু বেছে নিন। বন্ধুত্বের ক্ষমতা। প্রথমত, আমি আর্থিক বিবৃতি দেখে আমার বন্ধু মনোনীত করি না। আমার এরকম বন্ধু আছে যারা প্রতি বছর $1,000,000 রোজগার করে। কথা হচ্ছে, আমি ওদের সবার কাছ থেকেই শিখি এবং আমি সচেতনভাবে ওদের কাছ থেকে শেখার চেষ্টা করি। স্বীকার করতে দ্বিধা নেই যে এমন অনেক লোক আছে যাদের অর্থবলের জন্যই আমি তাদের সঙ্গ চাই, কিন্তু আমি কখনো তাদের অর্থ চাইনি। আমি তাদের জ্ঞানের সন্ধান করছিলাম। কোনো কোনো ক্ষেত্রে এই সব লোকেরা যাদের অর্থ আছে তারা আমার প্রিয় বন্ধু হয়ে গেছে, কিন্তু সবাই নয়। কিন্তু এখানে একটা পার্থক্য দেখাতে চাই। আমি খেয়াল করেছি আমার পয়সাওয়ালা বন্ধুরা পয়সা নিয়ে কথা বলে। আমি দম্ভ করার কথা বলছি না, তাদের ওই বিষয়টাই কৌতূহল আছে, তাই আমি ওদের কাছ থেকে শিখি আর ওরা আমার কাছ থেকে শেখে। কিন্তু আমি যেসব বন্ধুকে জানি আর্থিকভাবে শোচনীয় অভাবের মধ্যে রয়েছে, তারা পয়সা, বিনিয়োগ অথবা ব্যবসা সম্পর্কে কথা বলতে ভালোবাসে না। তাই আমি আমার যেসব বন্ধুরা আর্থিকভাবে সংগ্রাম করছে তাদের কাছ থেকেও শিখি। এতে আমি কি করা উচিত নয় তা আমি বুঝতে পারি। আমার অনেক বন্ধু আছেন যারা তাদের নাতি দীর্ঘ জীবনে $1,000,000,000 বেশি উপার্জন করেছেন। তাদের মধ্যে 3 জন একই অনুভূতি প্রকাশ করেছেন। তাদের দরিদ্র বন্ধুরা কখনো এসে জিজ্ঞাসা করেনি তারা কিভাবে এটা করলেন। তারা সাধারণত হয়তো ধার অথবা চাকরি অথবা দুটোই চাইতে এসেছেন। সাবধান বাণী, গরিব অথবা ভীতুদের কথা শুনবেন না। আমার এরকম ভীতু বন্ধুও আছে এবং আমি তাদের খুব ভালোবাসি, কিন্তু তারা যেন এক একটি ছোট মুরগি। যখন অর্থের, বিশেষ করে বিনিয়োগের প্রসঙ্গ আসে, তাদের উপর আকাশ ভেঙে পড়ে। তারা সবসময় আমাদের বোঝাবে যে কিছু সফল হবে না। সমস্যা হচ্ছে লোকেরা ওদের কথা শোনে, কিন্তু যেসব লোকেরা অন্ধভাবে নৈরাশ্যজনক তথ্য মেনে নেয় তারাও আসলে ছোট মুরগি। যেমন একটা প্রবাদ আছে, এক ধরনের লোকেরা একই রকম চিন্তা করে। আপনি যদি বিনিয়োগ বিষয়ে তথ্যের স্বর্ণখনি CNBC টেলিভিশন চ্যানেলটি দেখেন, তাহলে দেখবেন ওরা প্রায় একদল তথাকথিত বিশেষজ্ঞদের দেখায়।
একজন বিশেষজ্ঞ বলবে বাজারটা ভাঙতে চলেছে, আর অন্যজন বলবে বাজারটা ফুলে ফেঁপে উঠবে। আপনি যদি বুদ্ধিমান হন, আপনি দুজনের কথাই শুনবেন। আপনার মস্তিষ্ক খোলা রাখুন, কারণ দুজনেরই বক্তব্য যুক্তিসঙ্গত। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ গরিব লোকেরাই ছোট মুরগির কথা শোনে। আবার আমার অনেক নিকট বন্ধুও আছেন যারা আমাকে কোনো বিশেষ সওদা বা বিনিয়োগ করায় বাধা দেবার চেষ্টা করেন। কয়েক বছর আগে আমার এক বন্ধু বলেছিলেন তিনি খুব উত্তেজিত, কারণ তিনি তার সঞ্চয়ের ৬% সুদের সার্টিফিকেট পেয়েছেন। আমি বলেছিলাম আমি রাজ্য সরকারের কাছ থেকে ১৬% সুদ অর্জন করি। পরের দিন তিনি আমাকে একটা রচনা পাঠালেন, তাতে আমার বিনিয়োগটা যে কীরকম ভয়াবহ তা বোঝানোর চেষ্টা করা হয়েছে। অথচ আমি বহু বছর ধরে ১৬% সুদ পাচ্ছি, আর তিনি পাচ্ছেন মাত্র ৬%। আমি বলবো অর্থ সঞ্চয়ের পথে সবথেকে কঠিন হল নিজের প্রতি সৎ থাকা এবং অন্যের কথা মতো না চলে স্বতন্ত্রভাবে চিন্তাভাবনা করা। কারণ সাধারণত সাধারণ লোক সবচেয়ে দেরিতে পৌঁছয়, এবং তাই তারাই হয় বলির পশু। যদি প্রথম পৃষ্ঠায় বড় সওদার খবর থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেশি দেরি হয়ে গেছে। নতুন সওদার খোঁজ করতে হয়। আমরা যখন সাঁতার কাটার সময় বলতাম আর একটা ঢেউ আসবে, যেসব লোকেরা তাড়াহুড়ো করে এবং ঢেউয়ের কাছে দেরিতে পৌঁছয় তারাই সাধারণত নিশ্চিহ্ন হয়ে যায়। বুদ্ধিমান বিনিয়োগকারীরা বাজারের সময় দেখে না। যদি কোনো ঢেউ বাদ পড়ে যায়, তারা পরের ঢেউয়ের খোঁজে নিজেদের প্রস্তুত রাখে। তবে এটা বেশিরভাগ বিনিয়োগকারীর কাছে কঠিন ব্যাপার, কারণ যে জিনিস জনপ্রিয় নয় তাদের পক্ষে সেটা কেনা বিপজ্জনক। ভীতু বিনিয়োগকারীরা ভেড়ার পালের মতন চলে। বিচক্ষণ বিনিয়োগকর্তা তাদের লাভের অংশ নিয়ে সরে যান, আর আকৃষ্ট এই সাধারণ বিনিয়োগকারীরা সেখানে আটকে পড়ে। বিচক্ষণ বিনিয়োজক একটি বিশেষ বিনিয়োগ জনপ্রিয় হবার আগেই তা কিনে নেয়। তারা জানে কেনার সময় তাদের লাভ হয়, বিক্রি করার সময় নয়। তারা ধৈর্য ধরে অপেক্ষা করে। যেমন আমি বলছি, তারা বাজারের সময় দেখে না। ঠিক সাঁতারুদের মতো তারা পরের ঢেউয়ের জন্য নিজেদের প্রস্তুত করে। এগুলো সবই ইনসাইডার ট্রেনিং। ইনসাইডার ট্রেনিংয়ের এমন ব্যবস্থাও আছে যেগুলি আইন মাফিক, কিন্তু যেভাবেই হোক এটা ইনসাইডার ট্রেনিং। শুধু একটা বিষয় লক্ষণীয়, তা হলো আপনি ভিতর বা ইনসাইড থেকে কত দূরে। ধনীর সঙ্গে বন্ধুত্বের একটা কারণ হচ্ছে এরা ভিতরের খবর রাখে এবং সেখানেই সম্পদ তৈরি হয়। এটা তথ্যের ভিত্তিতে তৈরি হয়। আপনি পরবর্তী চড়া বাজারে খবর জানতে চাইবেন, ভিতরে ঢুকতে চান, আবার বাজার মন্দা হবার আগে বেরিয়ে আসতে চাইবেন। আমি বলছি না বেআইনিভাবে এটা করুন, কিন্তু যত তাড়াতাড়ি আপনি জানতে পারবেন ততই আপনার ঝুঁকিতে বেশি লাভের সুযোগ। এই জন্যই প্রয়োজন বন্ধুর, এবং সেটাই আর্থিক বুদ্ধির পরিচয়। একটা ফর্মুলায় দক্ষ হন, তারপর নতুন একটা শিখুন। দ্রুত শেখার ক্ষমতা। পাউরুটি বানানোর জন্য প্রতিটি রাঁধুনি মনে মনে হলেও একটি রন্ধন প্রণালী অনুসরণ করেন। অর্থ উপার্জনের ক্ষেত্রেও একই কথা সত্যি। সেই জন্য অর্থকে অনেক সময় ময়দার তাল বা ডো বলা হয়ে থাকে। কথিত আছে, তুমি যা খাবে তাই তুমি হয়ে যাবে। আমি এই একই উক্তি একটু অন্যরকমভাবে বলি। আমি বলি, তুমি যা পড়বে তুমি তাই হয়ে যাবে। অন্য কথায়, আপনি কি পড়ছেন এবং শিখছেন সেই সম্বন্ধে সাবধান হন, কারণ আপনার মস্তিষ্কের ক্ষমতা এত বেশি যে আপনার মাথায় যা ঢোকাবেন তাই হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি রান্নাবান্না সম্বন্ধে পড়াশোনা করেন, আপনার তাহলে রান্নার প্রবণতা বাড়বে। আপনি একজন দক্ষ রাঁধুনি হয়ে যাবেন। আর যদি রাঁধুনি হতে না চান, তাহলে আপনার অন্য কিছু পড়াশোনা করার প্রয়োজন। যেমন স্কুলের শিক্ষক। শিক্ষা দেওয়ার ব্যাপারে পড়াশোনা করার পর আপনি সাধারণত শিক্ষক হয়ে যাবেন। এই রকম চলতেই থাকে। আপনার পাঠ্য বিষয়টি সাবধানে বেছে নিন। যখন অর্থের প্রসঙ্গ আসে, সবার কাছে সাধারণত একটাই প্রাথমিক ফর্মুলা থাকে, যেটা তারা স্কুলে শিখেছিল, আর সেটা হচ্ছে অর্থের জন্য কাজ করুন। যে ফর্মুলাটা এই পৃথিবীতে সবচেয়ে সুস্পষ্ট তা হল, প্রতিদিন সকালে লাখ লাখ লোক ওঠে, চাকরিতে যায়, অর্থের উপার্জন করে, বিলের পয়সা মেটায়, চেক বই ব্যালেন্স করে, কিছু মিউচুয়াল ফান্ড কেনে, আর কাজে ফিরে যায়। এটাই প্রাথমিক ফর্মুলা বা প্রণালী। আপনি যা করছেন তাতে আপনার যদি বিরক্তি বা ক্লান্তিবোধ হয়, অথবা আপনি যদি যথেষ্ট অর্থোপার্জন না করেন, তাহলে আপনার দরকার অর্থোপার্জনের ফর্মুলাটা পরিবর্তন করা। অনেক বছর আগে, যখন আমার বয়স ২৬ বছর ছিল, আমি একটা সপ্তাহান্তের ক্লাস যোগ করেছিলাম, যার বিষয়বস্তু ছিল কি করে রিয়েল এস্টেট ফোরক্লোজার, বন্ধকি সম্পত্তি খালাসের অধিকার হরণ কিনতে হয়। আমি একটা ফর্মুলা শিখেছিলাম। পরের পদক্ষেপ ছিল আমি যা শিখেছি সেটাকে বাস্তবে কার্যকর করার চেষ্টা। সেখানেই বেশিরভাগ লোক থেমে যায়। ৩ বছর ধরে যখন আমি জেরক্সের সাথে কাজ করেছিলাম, আমি আমার অবসর সময় ফোরক্লোজার কেনায় পারদর্শী হবার শিক্ষায় কাটাতাম। এই ফর্মুলা প্রয়োগ করে আমি বেশ কয়েক $1 মিলিয়ন আয় করেছি। এখন এটা মন্থর হয়ে গেছে।
এবং খুব বেশি সংখ্যক মানুষ এই কাজটা করছে। তাই আমি যখন ওই ফর্মুলাতে দক্ষ হয়ে গেলাম, আমি অন্য ফর্মুলার সন্ধান চালাতে লাগলাম। বেশ কয়েকটা ক্লাসে আমি যা শিখেছি তা সরাসরি হয়তো কোনো কাজে ব্যবহার করিনি, কিন্তু আমি সব সময় নতুন কিছু শিখেছি। আমি ডেরিভেটিভ ট্রেডারদের জন্য পরিকল্পিত ক্লাসে যোগ দিয়েছি, কমোডিটি অপশন ট্রেডারদের ক্লাসে যোগ দিয়েছি, আবার বিশৃঙ্খলা বিশেষজ্ঞদের ক্লাসেও যোগ দিয়েছি। আমি আমার গণ্ডির বাইরে নিউক্লিয়ার ফিজিক্স আর স্পেস বিজ্ঞানে পারদর্শী বৈজ্ঞানিকদের আলোচনা সভায়ও গিয়েছি। তাই আমি অনেক শিখেছি, যা আমার স্টক, আমার রিয়েল এস্টেটে বিনিয়োগকে আরও অর্থপূর্ণ আর লাভজনক করেছে। বেশিরভাগ জুনিয়র কলেজ আর কমিউনিটি কলেজে আর্থিক পরিকল্পনা আর পুরাতনী বিনিয়োগের বিষয়ে ক্লাস হয়। প্রারম্ভিক স্তরে এগুলো বেশ ভালো। আমি সবসময় আরও দ্রুত ফর্মুলা খুঁজি। প্রায় নিয়মিত আমি একদিনে এত উপার্জন করি যা অনেকে সারা জীবনে করতে পারে না। আর একটা পার্শ্বটিকা, আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আপনি কি জানেন তার আর অত মূল্য নেই, কারণ প্রায়ই আপনি যা জানেন তা হয়তো সেকেলে। আপনি কত দ্রুত শিখতে পারেন সেই দক্ষতা অমূল্য। যদি প্রচুর উপার্জন করতে সংগ্রহ করতে চান, দ্রুততর ফর্মুলা খোঁজার জন্য, প্রণালী খোঁজার জন্য এই ক্ষমতা অমূল্য। অর্থের জন্য কঠোর পরিশ্রম করা পুরাতনী প্রস্তর যুগের চিন্তাধারা। 5. আগে নিজেকে পারিশ্রমিক দিন। স্বনিয়মানুবর্তিতার ক্ষমতা। আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে না পারেন, ধনী হবার চেষ্টা করবেন না। আপনি বরং মেরিন কোর্স বা কোনো ধার্মিক সংস্থায় যোগ দিতে পারেন নিজের ওপর নিয়ন্ত্রণ আনার জন্য। সেক্ষেত্রে বিনিয়োগ করা অর্থহীন। অর্থোপার্জন করুন আর উড়িয়ে দিন। স্বনিয়মানুবর্তিতার অভাব বেশিরভাগ লটারি বিজেতাদের লক্ষ লক্ষ টাকা জেতা সত্ত্বেও পরমুহূর্তে তাদের দেউলিয়া করে দেয়। লোকেদের যখন বেতন বাড়ে, তাদের নিয়মানুবর্তিতার অভাব তক্ষুনি গাড়ি কিনতে বা সমুদ্র যাত্রা করতে প্ররোচিত করে। 10টা পদক্ষেপের কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ তা বলা শক্ত, কিন্তু সব পদক্ষেপগুলোর এই গুণটি আপনার স্বভাবের অনুরূপ না হলে এই গুণটিতে সুদক্ষ হওয়াটাই বোধহয় সবথেকে কঠিন। আমি তো বলবো যে ব্যক্তিগত স্বনিয়মানুবর্তিতার অভাব ধনী, গরিব আর মধ্যবিত্তের মধ্যে প্রভেদের প্রধান কারণ। সোজা কথায় বলতে গেলে, যে সব লোকেদের আত্মসম্মান অত্যন্ত কম এবং যাদের আর্থিক চাপ সহ্য করার ক্ষমতা কম, তারা কখনো ধনী হতে পারে না। আমি যেমন বলছি, আমার ধনবান বাবার কাছ থেকে পাওয়া একটা শিক্ষা হচ্ছে, পৃথিবী তোমাকে চারিদিক থেকে ধাক্কা দেবে। পৃথিবীর লোকেদের চারিদিকে ধাক্কা দেয়, এর কারণ এই নয় যে অন্যেরা উৎপীড়নকারী। এর কারণ হলো ওই ব্যক্তির আন্তরিক নিয়ন্ত্রণ এবং নিয়মানুবর্তিতার অভাব। যাদের মধ্যে আন্তরিক সহিষ্ণুতার অভাব থাকে, তারা অনেক সময় স্বনিয়মানুবর্তী লোকের শিকার হয়। আমি যে ব্যবসায়ীদের ক্লাসে পড়াই, তাদের সবসময় মনে করিয়ে দিই যে তারা যেন তাদের উৎপাদিত দ্রব্য, সেবা বা যন্ত্রপাতির উপর নিজেদের কেন্দ্রীভূত না করে, বরং যেন পরিচালনায় দক্ষতা বাড়ানোর মনোযোগ দেয়। আপনার নিজের ব্যবসা শুরু করার জন্য 3টি সবথেকে গুরুত্বপূর্ণ পরিচালনা দক্ষতা হচ্ছে: 1. ক্যাশ ফ্লো পরিচালনা, 2. লোকেদের পরিচালনা এবং 3. ব্যক্তিগত সময়ের পরিচালনা। আমি বলবো এই 3টি পরিচালনা করার দক্ষতা শুধু ব্যবসায় নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি একজন ব্যক্তি হিসাবে অথবা পরিবারের সদস্য হিসাবে কিভাবে জীবন কাটাচ্ছেন সেখানেও যেমন এর ভূমিকা আছে, তেমনি একটা ব্যবসা, দাতব্য সংস্থা, শহর বা জাতির ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই প্রতিটি দক্ষতা স্বনিয়মানুবর্তিতায় পারদর্শিতার সাথে বৃদ্ধি পায়। আগে নিজেকে পারিশ্রমিক দিই, এই বিষয়টি আমি হালকাভাবে নিই না। আগে নিজেকে পারিশ্রমিক দিন উক্তিটি জর্জ ক্লাসেনের দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে আছে। এর লক্ষ লক্ষ কপি বিক্রি হয়ে গেছে, কিন্তু যদিও লক্ষ লক্ষ লোক এই ক্ষমতাশালী বক্তব্যটা অনায়াসে বারবার বলে, খুব কম লোকই এই উপদেশটা মেনে চলে। যেমন আমি বলেছি, আর্থিক জ্ঞান সংখ্যা পড়তে শেখায় আর সংখ্যাগুলোই গল্প তৈরি করে। একজন ব্যক্তির আয়ের স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট দেখে আমি অনায়াসে বুঝতে পারি যে মানুষটা উচ্চকণ্ঠে আগে নিজেকে পারিশ্রমিক দাও ঘোষণা করে, সে সত্যি সত্যি যা প্রচার করে তাই অভ্যেস করে কিনা। একটা ছবি হাজার কথার সমান। সুতরাং আবার আমরা যারা নিজেদের আগে পারিশ্রমিক দেয়, তাদের সাথে যারা দেয় না, তাদেরও আর্থিক বিবৃতি তুলনা করে দেখি। ছবিগুলো অধ্যয়ন করুন আর দেখুন আপনি কোনো তফাৎ বের করতে পারেন কিনা। আবার এটার জন্য ক্যাশ ফ্লো বোঝার দরকার, যেটা গল্পটা শোনাবে। বেশিরভাগ লোক সংখ্যাগুলো দেখে অথচ গল্পটা দেখতে পায় না। আপনি যদি ক্যাশ ফ্লোর ক্ষমতা সত্যি সত্যি বুঝতে শুরু করে থাকেন, আপনি শিগগিরই বুঝতে পারবেন পরের পাতায় ছবিটাতে কী ভুল আছে, অথবা কেন 90% লোকেদের সারা জীবন পরিশ্রম করে কাজ করার পরেও যখন আর কাজ করার সামর্থ্য থাকে না, তখন সোশ্যাল সিকিউরিটির মতো সরকারের সাহায্যের দরকার হয়। আপনি কি দেখতে পাচ্ছেন? উপরের ছবিটি এমন একজন ব্যক্তির কাজকে প্রতিফলিত করছে
যে নিজেকে আগে পারিশ্রমিক দেবার বিকল্প বেছে নিয়েছে। প্রতি মাসে তাদের অন্য মাসিক খরচায় খরচ করার আগে তারা সম্পত্তি তালিকায় অর্থ সঞ্চয় করে। যদিও লক্ষ লক্ষ লোক ক্লাসেনের বই পড়েছে আর আগে নিজেকে পারিশ্রমিক দাও কথাটার মানে বুঝেছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের সবচেয়ে শেষে পারিশ্রমিক দেয়। যারা বিল আগে মেটানোয় মনে প্রাণে বিশ্বাসী, আমি তাদের চিৎকার শুনতে পাচ্ছি। যারা সময় মতো বিলের পয়সা দেয়, আমি বলছি না যে দায়িত্বহীন হন, বিলের পয়সা দেবেন না। আমি শুধু বলছি বইটাতে যা বলছে তাই করুন। আগে নিজেকে পারিশ্রমিক দিন। তার উপরের ছবিটা সেই কাজের সঠিক অ্যাকাউন্টিংয়ের ছবি, যেটা পরে দেখানো হচ্ছে তার নয়। আমার স্ত্রী আর আমার বেশ কয়েকজন বুককিপার্স, অ্যাকাউন্টেন্টে আর ব্যাংকার আছে যাদের আগে নিজেকে পারিশ্রমিক দিন সিদ্ধান্ত মেনে নিতে বিরাট সমস্যা হতো। কারণ এইসব আর্থিক পেশাদারীরা আসলে জনতা যা করে তাই করেন, অর্থাৎ তাদের নিজেদের সবার শেষে বেতন দেন। তারা বাকি সবাইকে আগে বেতন দেন। আমার জীবনে বেশ কয়েক মাসে যখন যে কোনো কারণেই হোক বিলের চেয়ে ক্যাশ ফ্লো অনেক কম ছিল, তাও আমি আমাকেই আগে বেতন দিয়েছি। আমার অ্যাকাউন্টেন্ট আর বুককিপার ভয়ে চিৎকার করছেন। ওরা আপনাকে তাড়া করবে। আইআরএস আপনাকে জেলে নিয়ে যাবে। আপনি আপনার ক্রেডিট রেটিং নষ্ট করবেন। ওরা বিদ্যুৎ কেটে নেবে। আমি তাও আগে নিজেকে পারিশ্রমিক দিয়েছি। কেন, আপনি জিজ্ঞাসা করবেন। কারণ সেটাই দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের গল্পটা। স্বনিয়মানুবর্তিতার আর আন্তরিক সহিষ্ণুতার ক্ষমতা, অমার্জিত ভাষায় সাহস বলা যায়। যেমন আমি যখন ধনবান বাবার সঙ্গে প্রথম মাসে কাজ করেছিলাম, তিনি শিখিয়েছিলেন বেশিরভাগ লোক চারিপাশ থেকে ধাক্কা খাওয়ার জন্য তৈরি থাকে। একজন বিল সংগ্রহকারী ফোন করে ভয় দেখায়, টাকা দাও না হলে। তাই আপনি পয়সা দেন আর নিজেকে মাইনে দেন না। একজন সেলস ক্লার্ক বলে, এটা আপনার চার্জ কার্ডে ঢুকিয়ে নিন। আপনার রিয়েল এস্টেট এজেন্ট বলে, এগিয়ে যান, সরকার আপনার বাড়িতে একটা ট্যাক্সের ছাড়ের অনুমতি দিচ্ছে। বইটা সত্যি এসব বিষয় নিয়েই, স্রোতের বিপরীতে যাবার সাহস আর ধনী হওয়া নিয়ে। আপনি দুর্বল না হলেও অর্থের প্রসঙ্গ যখন আসে অনেকেই দুর্বল হয়ে যান। আমি বলছি না যে আপনিও দায়িত্বহীন হয়ে উঠুন। আমার ক্রেডিট কার্ডে কোনো ধার নেই বা অন্য কোনো ধার নেই, কারণ আমি প্রথমে নিজেকে বেতন দিই। আমি আমার আয় রাখি ন্যূনতম, কারণ আমি সরকারকে এর থেকে পয়সা দিতে চাই না। তাই আপনাদের মধ্যে যারা দি সিক্রেটস অব দি রিচের ভিডিও দেখেছেন, তারা জানেন আমার আয় এক নেভেদা সংগঠনের মাধ্যমে সম্পত্তি তালিকা থেকে আসে। আমি যদি অর্থের জন্য কাজ করি, সরকার সেই অর্থ নিয়ে নেয়। যদিও আমি সবথেকে শেষে বিলের অর্থ দিই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ। কঠিন আর্থিক পরিস্থিতিতে পড়ি না। ক্রেতার ধার আমার পছন্দ নয়। আমার বেশ কিছু দায়, লায়াবিলিটি আছে যা ৯৯% জনতার চেয়ে বেশি, কিন্তু আমি এর জন্য অর্থ দিই না। অন্যরা আমার দায় শোধ করে, তাদের বলে ভাড়াটে। সুতরাং নিজেকে আগে বেতন দেওয়ার ১ নম্বর নিয়ম হচ্ছে, প্রথমত ঋণে জড়াবেন না। যদিও আমি আমার বিল সবথেকে শেষে মেটাই, তবে এতে আমি গুটি কয়েক গুরুত্বপূর্ণ বিলই রাখি। দ্বিতীয়ত, যখন আমার টাকা কম পড়ে আমি তখনও নিজেকে আগে বেতন দিই। যারা ধার দেয় তাদের এমনকি সরকারকেও চেঁচাবার সুযোগ দিই। তারা কড়া এবং কঠোর হাতে শাসন করলে আমার ভালো লাগে। কেন? কারণ এই লোকগুলো আমার একটা উপকার করে। তারা আমাকে আরও উপার্জন করতে প্রেরণা দেয়। তাই আমি নিজেকে আগে বেতন দিই, পয়সাটা বিনিয়োগ করি, আর যারা ধার দেয় তাদের চেঁচাতে দিই। আমি সাধারণত তাদের সময় মতো ঋণ শোধ করি। আমার স্ত্রী আর আমার ক্রেডিটের সুনাম আছে। আমরা ক্রেতাদের ঋণ শোধ করতে গিয়ে শুধু চাপে পড়া সঞ্চয় খরচ করে ফেলি না, অথবা স্টক ভাঙিয়ে ফেলি না। সেটা আর্থিকভাবে খুব বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং উত্তরটা হচ্ছে, ১. খুব বড় ঋণে জড়িয়ে পড়বেন না, যা আপনাকে শোধ করতে হবে। আপনার খরচ কম রাখুন। প্রথমত সম্পত্তি গড়ে তুলুন, তারপর বড় বাড়ি বা সুন্দর গাড়ি কিনুন। ইঁদুর দৌড়ে আটকে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। ২. যখন আপনার টাকা কম পড়বে, চাপ বাড়তে দিন। আপনার সঞ্চয় বা বিনিয়োগ থেকে খরচ করবেন না। চাপটাকে আপনার আর্থিক প্রতিভা জাগিয়ে তোলার প্রেরণা হিসাবে ব্যবহার করুন। এই চাপ আপনাকে উপার্জনের ও বিল মেটানোর নতুন রাস্তা দেখাবে। এভাবে আপনি আরও উপার্জনের ক্ষমতা বাড়াতে পারবেন, সাথে সাথে আপনার আর্থিক বুদ্ধিও বৃদ্ধি পাবে। তাই অনেক সময় যখন আমি আর্থিক সংকটে পড়েছি, আমি আমার নিজের রোজগার বৃদ্ধির জন্য মস্তিষ্ক ব্যবহার করেছি, সাথে আমার সম্পত্তির তালিকার সম্পত্তিও রক্ষা করেছি দৃঢ়ভাবে। আমার বুককিপার চিৎকার করেছেন সুরক্ষা আচ্ছন্নের জন্য, কিন্তু একজন ভালো সৈনিকের মতো দুর্গ রক্ষা করেছি, সম্পত্তির দুর্গ। গরিব লোকেদের স্বভাবও গরিব। একটা সাধারণ বদভ্যাস হল সঞ্চয়ে হাত দেওয়া। ধনীরা জানে সঞ্চয় ব্যবহার করা যায় শুধু অর্থ সৃষ্টি করতে, বিল দেওয়ার জন্য নয়। আমি জানি এটা কঠিন শোনাচ্ছে, কিন্তু আমি যেমন বলেছি, আপনি যদি ভিতর থেকে শক্ত না হন,
পৃথিবী আপনাকে সবসময় চারিধার থেকে ঠেলতে থাকবে। আপনার যদি আর্থিক চাপ ভালো না লাগে, তাহলে একটা ফর্মুলা বার করুন যা আপনার জন্য কার্যকর হবে। একটা ভালো উদাহরণ হচ্ছে খরচ কমানো। আপনার টাকা ব্যাংকে রাখুন, আপনার ন্যায্য থেকে বেশি আয়কে দিন, সুরক্ষিত মিউচুয়াল ফান্ড কিনুন আর গড়পড়তা লোকের প্রতিজ্ঞা পালন করুন। কিন্তু এটা নিজেকে আগে বেতন দিনের নিয়ম ভঙ্গ করা। এই নিয়ম আত্মবলিদান অথবা আর্থিক সংযমে উৎসাহ দেয় না। এর অর্থ এই নয় যে আগে নিজেকে বেতন দিয়ে ক্ষুধার্ত থাকুন। জীবন উপভোগ করার জন্য আপনি যদি আপনার আর্থিক প্রতিভাকে জাগ্রত করেন, জীবনের সেরা জিনিস পেতে পারেন। আপনি ধনী হতে পারেন, জীবনের আনন্দ বলিদান দিতে হবে না। আর সেটাই আর্থিক বুদ্ধি। 6. আপনার ব্রোকারদের মোটা টাকা দিন। ভালো পরামর্শের ক্ষমতা। আমি প্রায় দেখি লোকেরা তাদের বাড়ির সামনে একটা নিশানা লাগিয়ে দিয়েছে যাতে বলা আছে মালিক কর্তৃক বিক্রির জন্য। অথবা আমি টিভিতে অনেক লোককে ডিসকাউন্ট ব্রোকার হিসাবে দাবি করতে দেখি। আমার ধনবান বাবা আমাকে উল্টো দিকের পথটা নিতে শিখিয়েছিলেন। তিনি পেশাদারদের মোটা টাকা দেওয়ায় বিশ্বাস করতেন, আর আমিও এই নীতি গ্রহণ করেছি। আজ আমার অ্যাটর্নি, অ্যাকাউন্টেন্ট, রিয়েল এস্টেট ব্রোকার আর স্টক ব্রোকার বেশ খরচ সাপেক্ষ। কেন? কারণ আমি জোর দিয়ে বলেছি, যদি এই পথ লোকের সত্যিকার পেশাদার বিশেষজ্ঞ হয়, তাদের সেবায় আপনার আয় বৃদ্ধি হওয়া উচিত। তারা যত সম্পদ করবে, আমিও সম্পদ করব। আমরা তথ্যের যুগে বাস করছি। তথ্য অমূল্য। একজন ভালো ব্রোকারের উচিত আপনাকে তথ্য সরবরাহ করা এবং একসাথে সময় নিয়ে আপনাকে শিক্ষিত করে তোলা। আমার অনেক ব্রোকার আছে যারা আমার জন্য সেটা করতে ইচ্ছুক। আমার যখন অল্প অর্থ ছিল বা অর্থ ছিল না, তখন এদের কেউ কেউ আমায় শিখিয়েছিল, আর আমি এখনও তাদের সাথে আছি। আমি আমার ব্রোকারদের যা টাকা দিই তা তাদের সরবরাহ করা তথ্য থেকে আমি যে পরিমাণ অর্থ করতে পারি তার সাথে তুলনা করলে যত সামান্য। আমার রিয়েল এস্টেট ব্রোকার বা স্টক ব্রোকাররা যখন প্রচুর উপার্জন করে, আমি খুশি হই, কারণ বেশিরভাগ সময় বোঝা যায় আমিও অনেক আয় করছি। একজন ভালো ব্রোকার আয় বৃদ্ধির সঙ্গে আমার সময়ও বাঁচায়। যেমন আমি $9,000 দিয়ে একটা ফাঁকা জমি কিনেছিলাম, আর তক্ষুনি 25,000-এর বেশি দিয়ে বিক্রি করেছিলাম যাতে আমি আমার পোর্শ তাড়াতাড়ি কিনতে পারি। একজন ব্রোকার বাজারে আপনার চোখ আর কানের কাজ করে। তারা ওখানে প্রতিদিন থাকে, তাই আমার ওখানে থাকতে হয় না। আমি বরং গলফ খেলি। এছাড়া যারা নিজে নিজে বাড়ি বিক্রি করে, নিশ্চয়ই তারা তাদের সময়কেও তত মূল্য দেয় না। আমি যদি সময়টা আরও আয় করতে ব্যবহার করতে পারি, অথবা তাদের ভালোবাসি, তাদের সাথে কাটাতে পারি, তাহলে কয়েকটা টাকা বাঁচাতে গিয়ে সেই সময়টা অপচয় করব কেন? আমার মজা লাগে কত গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা রেস্টুরেন্টের সাহায্যকারীদের অসন্তোষজনক পরিষেবা হলেও 15% থেকে 20% টিপস দেয়, অথচ ব্রোকারকে 3% থেকে 7% পয়সা দেওয়া নিয়ে অভিযোগ করে। তারা খরচের তালিকা থেকে লোকেদের টিপস দেওয়া পছন্দ করে, কিন্তু সম্পত্তির তালিকা বৃদ্ধিতে যে সব লোক সাহায্য করে তাদের প্রতি কঠিন হতে চায়। এটা আর্থিক বুদ্ধির পরিচয় নয়। সব ব্রোকারদের ধরন এক নয়। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ ব্রোকাররা শুধুই বিক্রেতা। আমি বলবো রিয়েল এস্টেটের বিক্রেতারা সব থেকে খারাপ। তারা বিক্রি করে, কিন্তু তাদের নিজের খুব সামান্য অথবা একেবারেই রিয়েল এস্টেট নেই। একজন ব্রোকার যে বাড়ি বিক্রি করে আর যে ব্রোকার বিনিয়োগ বিক্রি করে, তার প্রচণ্ড তফাৎ আছে। আর সেটা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড আর ইন্স্যুরেন্স ব্রোকারদের ক্ষেত্রে সত্যি, যারা তাদের নিজেদের আর্থিক প্ল্যানার বলে। যেমন রূপকথায় আছে, একজন সত্যিকারের রাজকুমারকে খুঁজে বার করার জন্য বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। পুরনো পংক্তিটা মনে রাখবেন, আপনার এনসাইক্লোপিডিয়া চাই কি না তা এনসাইক্লোপিডিয়া বিক্রেতাকে জিজ্ঞাসা করবেন না। আমি যখন রোজগেরে এমন পেশাদার বিশেষজ্ঞের ইন্টারভিউ নিই, আমি প্রথমে দেখি কতটা সম্পত্তি অথবা স্টক তাদের ব্যক্তিগত মালিকানা আছে আর কত শতাংশ কর দেয়। সেটা আমার ট্যাক্স অ্যাটর্নি আর অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। আমার এক অ্যাকাউন্টেন্ট নিজেই নিজের ব্যবসা দেখাশোনা করে। তার পেশা অ্যাকাউন্টিং, কিন্তু তার ব্যবসা হচ্ছে রিয়েল এস্টেট। আগে আমার এক অ্যাকাউন্টেন্ট ছিল, একটা ছোট ব্যবসার অ্যাকাউন্টেন্ট, কিন্তু তার কোনো রিয়েল এস্টেট ছিল না। আমি অ্যাকাউন্টেন্ট বদলে ফেলেছিলাম কারণ ব্যবসায় আমাদের পছন্দ অপছন্দের প্রভেদ ছিল। এমন একজন ব্রোকার খুঁজে বার করুন যে মনে প্রাণে আপনার মঙ্গল কামনা করে। বেশ কিছু ব্রোকার আপনাকে শেখাবার চেষ্টা করবে, এবং তারাই আপনার সবথেকে মূল্যবান সম্পত্তি হতে পারে। ওদের প্রতি ন্যায্য ব্যবহার করুন, তাহলে তারাও আপনার সাথে সুব্যবহার করবে। আপনি যদি সবসময় চিন্তা করেন তাদের কমিশন কি করে কাটা যায়, তাহলে তারা কেনই বা আপনার পাশে থাকবে? এ এক সরল যুক্তি। যেমন আমি আগেই বলেছি, পরিচালনা দক্ষতার মধ্যে একটা হচ্ছে মানুষ পরিচালনা করা। অনেক লোকেরা শুধু এমন লোকেদেরই পরিচালনা করতে পারে যারা তাদের থেকে কম বুদ্ধিমান এবং যাদের তারা নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন কার্যক্ষেত্রে একজন অধস্তন কর্মচারী।
অনেক মাঝামাঝি স্তরের ম্যানেজার মাঝামাঝি স্তরেই থেকে যায়, উঁচু পদে উঠতে পারে না, কারণ তারা তাদের থেকে নিচে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে পারেন, কিন্তু তাদের থেকে উঁচুতে যারা কাজ করেন তাদের ঊর্ধ্বতনের সাথে কাজ করতে পারে না। আসল দক্ষতা হল যে নিজের চেয়ে কারিগরি বিদ্যায় নিপুণ লোকেদের পরিচালনা করেন আর বেতন দেন। সেই জন্য কোম্পানিগুলোতে বোর্ড অফ ডিরেক্টরস থাকে। আপনারও একটা থাকা উচিত, আর সেটাই আর্থিক বুদ্ধির পরিচায়ক।